প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মানে আর মাত্র 17 দিন আছে শেখ হাসিনার হাতে। এটা মার্কিন যেই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলের সকল দর্শকদের জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি। আপনারা যারা সরকার পতন নিয়ে চিন্তিত এবং সরকার পরিবর্তন নিয়ে চিন্তিত, তারা হয়তোবা মিষ্টি কিনে ফেলতে পারেন অ্যাডভান্স। আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না। সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। তাহলে লাশ হয়ে ফিরবো। প্রয়োজনে আমার সাথী যারা আছেন, আমাকে যারা চিনেন, আমার কবরে রাজপথে হবে। আমি যদি আমাকে গুলি করে যদি মারা হয়, আমার এই লাশ দিয়ে আপনারা এই গণতন্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যখন ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিরোধীদের উপর নির্যাতন, গুম খুন, গায়েবী মামলা এবং অপশাসন, এগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই সময় শেখ হাসিনা পদত্যাগ করতে চাইবেন না, এটা সহজে অনুমেয়। শেখ হাসিনার সামনে দুটি বিকল্প প্রস্তাব রেখেছেন। প্রথম বিকল্প হচ্ছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু আবার গতকালকে চিকিৎসার নাম করে সিঙ্গাপুরে চলে যান। এখন সিঙ্গাপুরে কি চিকিৎসার জন্য গিয়েছেন নাকি মার্কিন চাপের কারণে গিয়েছেন? কারণ আমেরিকা আগে থেকেই একটা ধারণা করা হচ্ছিল যে আমেরিকা চাপ দিবে শেখ হাসিনাকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর দায়িত্ব হস্তান্তর করে দেন, করে আপনি পদত্যাগ করেন। ঠিক এই কারণেই শেখ হাসিনা কিন্তু গত পরশুদিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন। দেখা করার পরেই কিন্তু এই চুপ্পু সিঙ্গাপুর চলে গিয়েছেন। তাহলে সমস্যা হচ্ছে যে আমেরিকার এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না, কারণ রাষ্ট্রপতি অসুস্থ। তাহলে শেখ হাসিনা কার কাছে পদত্যাগ করবে? দ্বিতীয় বিকল্প কি? দ্বিতীয় বিকল্প হচ্ছে একটি সত্যিকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার জন্য, মানে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অংশগ্রহণমূলক হয়, সেটা করার জন্য শেখ হাসিনাকে বর্তমান আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থ, তাই রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারের কাছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে পারে। আপনারা জানেন যে শিরিন শারমিন চৌধুরী নবম G20 পার্লামেন্টারি স্পিকার সামিটে অংশ নিতে গত সপ্তাহে নয়াদিল্লিতে ছিলেন এবং তিনি এই G20 পার্লামেন্টারি সামিটের ফাঁকে ফাঁকে তিনি অনেক ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। যেমন সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি যে কোনো সময় পদত্যাগ করেন অথবা তিনি সংসদ সদস্য মানে এমপি পদ থেকে রিজাইন করেন। তাহলেই শেখ হাসিনা অটোমেটিকলি প্রধানমন্ত্রিত্ব তা চলে যাবে। এটা সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ের 1 ধারায় বলা আছে। তো বাংলাদেশ সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ের 2 ধারা বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সংসদে যে সংখ্যাগরিষ্ঠতা, এই সংখ্যাগরিষ্ঠতা যদি তিনি ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে তিনি সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিবেন এবং যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়ে তা গ্রহণ করেন, তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এভাবেও কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে সাংবিধানিকভাবে চলে যাওয়ার সুযোগ আছে। এছাড়াও সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসিয়াল কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলো রাষ্ট্রপতির অবর্তমানে সম্পাদন করবেন। যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন, ততক্ষণ পর্যন্ত স্পিকার তার কার্যক্রম চালিয়ে নেবেন। এটা সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে দেখেন, আমেরিকা কিন্তু এই বিকল্প দেওয়ার আগে কিন্তু আমেরিকা বাংলাদেশ সংবিধানটা কিন্তু ভালো করে পড়ে নিয়েছে, তাদের অনুচ্ছেদ, ধারা, উপধারা সবকিছু মুখস্থ করে। শেখ হাসিনা বারবার বলে না যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, তো এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনার কাছে 2টো বিকল্প প্রস্তাব রেখেছে। এবার দেখেন আমেরিকা কি চালাক। শেখ হাসিনাকে যেই 2টো প্রস্তাব দেওয়া হয়েছে, একটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর এবং দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রপতির বর্তমানে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এটা করতে ব্যর্থ হলে তাহলে আমেরিকা বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা সহ বাংলাদেশের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে একের পর এক ভিসা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া আরম্ভ করবে। যদি শেখ হাসিনা এই 2টি বিকল্পর একটা বিকল্প অনুসরণ করে পদত্যাগ না করে, তাহলে আমেরিকাতে একজন উচ্চ মূল্যের ব্যক্তি রয়েছেন, ভেরি হাই প্রোফাইল পারসন, অবশ্যই তিনি সজীব ওয়াজেদের কথাই বলেছেন, তাহলে
সেই ব্যক্তির বিরুদ্ধে আমেরিকাতে বিভিন্ন মামলা হবে এবং আমেরিকাতে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনের ধারা অনুসরণ করে তার বিচার করা হবে যদি শেখ হাসিনা এটা অনুসরণ না করেন, যেটা অলরেডি পরোক্ষভাবে শেখ হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি আগামী 14ই মে ঢাকায় আসছেন। তিনি গত বছরও এই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে একবার ঢাকায় এসেছিলেন এবং আপনারা এও জানেন যে নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি ডোনাল্ড লুর একটি চিঠি, যে চিঠির মাধ্যমে ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে সংলাপে বসে একটি কার্যকরী নির্বাচনী ব্যবস্থায় ঐক্যমত্যে পৌঁছার আহ্বান জানিয়েছেন এবং তিনি আরো বলেছিলেন যে যদি এই চিঠি অগ্রাহ্য করা হয় তাহলে কিন্তু দলগুলিকে বা দলের নেতাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। তখন এই চিঠি জাতীয় পার্টি পেয়েছিল, বিএনপিও পেয়েছিল এবং আওয়ামী লীগও পেয়েছিল, কিন্তু তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছিলেন যে তাদের হাতে আর সময় নাই, কারণ অলরেডি তফসিল ঘোষণা হবে আজকে, সুতরাং এখন আর আলোচনা বা সংলাপের কোনো সময়ও নাই এবং চালিয়ে যাওয়ার কোনো অর্থও নাই। সুতরাং আমরা ধরে নিয়েছিলাম আগে থেকেই যে আসলে আওয়ামী লীগ সংলাপ করতে চায় না, তারা মূলত যে কোনো ভাবেই হোক একটা নির্বাচন তারা করে ফেলতে চায়। হয়তো ভারত থেকেও বলা হয়েছিল যে যত ডিলে করবো ততই সমস্যা হবে, একবার করে ফেললেই 5 বছরের জন্য কনফার্ম। তো এই কারণে হাসিনা চিন্তা করতেছিল যে, এবং আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত কিন্তু অনেক আগে থেকে নিয়েছিল, কারণ 2018 সালের নির্বাচনে হাসিনা কিন্তু মন থেকে চেয়েছিল যে বিএনপি অন্তত 60-70টা আসন পাক, কিন্তু হাসিনা নিজের দলের এমপিদেরকে কন্ট্রোল করতে পারেনি, প্রত্যেকটা এমপি লুটপাট করেছে নিজের এলাকায়। তো এইবারও হাসিনা চিন্তা করলো যে এবারও তো আমি এমপিদের কন্ট্রোল করতে পারবো না, প্রত্যেকটা এমপি ভোট লুটপাট করবে নিজের এলাকায়, সুতরাং বিএনপি না আসলে অন্তত একটা দিক দিয়ে অন্তত বলতে পারলাম যে বিএনপি আসে না, কি করবো। তো এইসব কারণেই কিন্তু 28 অক্টোবর পরিকল্পিতভাবে ব্যাপক ধরপাকড় করা হয়েছে এবং ডোনাল্ডোর এই চিঠির প্রতি আওয়ামী লীগ বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি এবং ডোনাল্ডোকে এক প্রকার অপমান করা হয়েছে। এবং এই ডোনাল্ডো 10 থেকে 15ই মে তিনি প্রথম ভারত যাবেন, তারপর শ্রীলঙ্কা যাবেন, তারপর বাংলাদেশে আসবেন এবং এটা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে যে ডোনাল্ডো ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর করে এই দেশগুলোর সঙ্গে আমেরিকার সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা করবে এবং অবাধ, উন্মুক্ত, সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি আমেরিকার সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে। ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে ডোনাল্ডো চেন্নাইয়ে মার্কিন কনসুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি জোরদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার সঙ্গে আমেরিকার সমর্থন পূর্ণ ব্যক্ত করবেন। ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা বিষয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা এবং অন্যান্য বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ডোনাল্ডো ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন, পাশাপাশি হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠক করবেন। 2 দিনের সফরে ঢাকা সফরে ডোনাল্ডো নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তো এই হচ্ছে কি মোটামুটি অবস্থা। দর্শক, ডোনাল্ডো একটা ভিসা নীতি ঘোষণা করেছিল গত বছর, সেই ভিসা নীতির বিন্দু মাত্র প্রয়োগ কিন্তু আমরা দেখি। একটা একতরফা নির্বাচন হয়ে গেল, বিএনপির 30,000 লোককে জেলে ঢুকানো হলো এবং তারপর থেকে আমরা পিটার হাসকেও কিন্তু চুপ করে থাকতে দেখেছি, পিটার হাসকেও কোনো কথা বলতে আমরা দেখিনি। পিটার হাস একসময় খুবই উচ্চকণ্ঠ ছিলেন, তাকে বদলি করা হয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডোনাল্ডো বলতেছে যে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনবো, কাকে আপনারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনলেন, কয়জনকে আনলেন, তার কিন্তু কোনো প্রতিফলন আমরা দেখিনি, তার কিন্তু কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। সুতরাং আমরা ধরে নিতেই পারি যে ভারত এবং আমেরিকার মধ্যে 2+2 মিটিং হয়েছে, সেখানে আসলে এক প্রকারটা সমঝোতাই হয়েছে যে আচ্ছা ভারত যেহেতু চায় সেহেতু একটু দেখি, হাসিনাকে একটু সুযোগ দিয়ে দেখি, এরকম হতে পারে। তো এই কারণেই হয়তো পিটার হাস পিছু টান দিয়েছেন বলে অনেকে মনে করতেছে যে ভারতের কথায় আমেরিকা একটু চুপ হয়ে গিয়েছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে আমেরিকা আর আওয়ামী লীগের উপরে কোনো ভিসা নিষেধাজ্ঞা বা আপাত দৃষ্টিতে কোনো পদক্ষেপ নিবে বলে মনে হয় না। যদিও মুশফিকুল ফজল আনসারী নিয়মিত স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেন এবং সেখানে যে মুখপাত্র আছেন ম্যাথিউ মিলার, তারা বলেন যে আমরা আসলে ভিসা নিষেধাজ্ঞার বাস্তবায়ন থেকে সরে আসিনি, আমরা আমাদের নীতি থেকে সরে আসিনি, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় আমাদের নীতি অব্যাহত আছে, কিন্তু বাস্তবে আসলে কাগজে কলমে আমি দেখি না। আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমেরিকা কিন্তু বাংলাদেশের মুক্তিগামী জনগণের সঙ্গে 14 সাল থেকেই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে তখন আমেরিকা শুধু বিবৃতি দিয়েই তো দায়িত্ব পালন করত, যে নিন্দা জানাই, এই করি সেই করি। আমেরিকা কঠোর অ্যাকশন নেওয়া শুরু করে 2021 সালের 10ই ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে, তারপর
মে জুন মাসে ভিসা নীতি ঘোষণা করে এই সমস্ত তখন আমরা একটু অ্যাক্টিভ দেখেছি। কিন্তু আমার মনে হয় যে আমেরিকা আবার সেই আগের পর্যায়ে চলে গিয়েছে, যে শুধু নিন্দা জানাবে, বিবৃতি দিবে যে নিন্দা জানাই, আওয়ামী লীগ বিএনপির অত্যাচার করবে, আওয়ামী লীগ জামাতের উপর অত্যাচার করবে, আর আমেরিকা নিন্দা জানিয়েই তার দায়িত্ব শেষ করবে। তারপরেও আছে আর কি, আমাদের সঙ্গে তো আছেই, কারণ নিন্দা জানানোটাও কিন্তু এক প্রকার থাকা, কিন্তু সেই থাকাটা আসলে মূলত বিএনপির কোনো কাজে আসবে না। এখন রোনাল্ডো আবার আসতেছেন, তো রোনাল্ডো এখন আসতেছেন, এখন কি জন্য তিনি আসতেছেন? দেখুন, একটা ইঙ্গিত পাওয়া যায়, আইএমএফ এর যেই ঋণ দিবে বাংলাদেশকে, সেটার তৃতীয় কিস্তি আইএমএফ শোধ করেছে। লোন দেওয়ার কথা ছিল $1 বিলিয়ন, এই কিস্তিতে দিয়েছে $1.4 বিলিয়ন, মানে প্রায় অর্ধেক আরো বাড়িয়ে দিচ্ছে। এবং যেই সব শর্ত মানার কথা ছিল, এইসব শর্ত বাংলাদেশ কিছুই মানে নেই। সেই লুটপাট চলতেছেই, সেই অলিগার্করা ব্যাংক লুটপাট করতেছে, তারপরে ব্যাংক খাতে দুর্নীতি বন্ধ হচ্ছে না, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে কোনো তথ্য আইএমএফ এর কাছে সাংবাদিকরা পৌঁছাতে না পারে। এরপরে আবার আইএমএফ এর কথায় বিভিন্ন বিদ্যুৎ বিল, জ্বালানি বিল, ট্যাক্স বিল সব বাড়িয়ে দিয়ে জনগণের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। আপনার ডলার আপনার বেড়েছে 117 টাকা করে। আইএমএফ এর কোনো শর্ত মানা হয়নি, রিজার্ভ যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ মানা হয়নি, কোনো কিছু মানা না হয়নি, কিন্তু আইএমএফ যা লোন দেওয়ার কথা তার চেয়ে আরো 1.5 গুণ বাড়িয়ে দিচ্ছে। এই যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, আমেরিকা যদি চাইতো তাহলে কিন্তু এটা বন্ধ করতে পারত, কিন্তু বাংলাদেশ আইএমএফ এর তেমন কোনো শর্ত পূরণ না করা সত্ত্বেও আইএমএফ এগুলো মেনে নিল এবং ঋণের পরিমাণ আরো বাড়িয়ে দিল। এতেই দেখা যায় যে আসলে আমেরিকা ওই রকম কোনো শিক্ষা দেওয়ার মতো কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে আপাতত নিবে না। তো এখন রোনাল্ডো বাংলাদেশে আসতেছেন, আমি মনে করি যে তিনি বাংলাদেশে এসে মূলত রাখাইনে যে সমস্যাগুলো চলতেছে, মিয়ানমারে যে সমস্যা, এটা নিয়ে মূলত তিনি জোর দিবেন। আপনারা জানেন যে রাখাইনের যে অঞ্চলটা, এই অঞ্চলটা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করতেছে, এবং এই আরাকান আর্মি যে নিয়ন্ত্রণ করতেছে, এই আরাকান আর্মি কিন্তু ভারত মোটেও পছন্দ করে না। অতীতেও কিন্তু ভারত এবং মিয়ানমার সরকার মিলে এই আরাকান আর্মিদের উপর কিন্তু অনেক দমন পীড়ন চালিয়েছে। তো বাংলাদেশের সঙ্গে যে মিয়ানমারের যে বর্ডার, এই বর্ডারটা কিন্তু নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি, এবং আরাকান আর্মি দৌড়ানি খেয়ে কিন্তু মিয়ানমারের অনেক সৈন্যবাহিনী বাংলাদেশে পালে আসছে, তাদেরকে বাংলাদেশ আবার জামাই আদর করতেছে। আপনারা দেখেন, চীন কিন্তু মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্ক রেখেছে, আবার আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রেখেছে, আবার আমেরিকা কিন্তু আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রেখেছে। এখন ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে নিয়ে এবং মিয়ানমার সরকারের সঙ্গে নিয়ে আরাকান আর্মির প্রতি আক্রমণ চালাতে, তাহলে কিন্তু ভবিষ্যতে আরাকান আর্মি এই অঞ্চলটা অবশ্যই স্বাধীন করে নিবেই। এই রাখাইন অঞ্চল আর মিয়ানমারের হাতে যাবে না, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিবেশী দেশ হবে এই আরাকান আর্মি। সুতরাং এখন যাতে বাংলাদেশ আরাকান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, এটার ব্যাপারেই আসলে রোনাল্ডো আলোচনা করবেন। তবে হ্যাঁ, আলোচনা করার সময় তিনি অবশ্যই ওই নিয়ম রক্ষা যা করে আর কি, মার্কিন যুক্তরাষ্ট্র সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন, বিএনপির সঙ্গে বৈঠক করতেও পারেন, নাও পারেন। বৈঠক করে তিনি তাদের মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি বিভিন্ন পুনর্ব্যক্ত করবেন, কিন্তু কাজের কাজ কতটুকু করেন সে ব্যাপারে আমাদের অপেক্ষা করতে হবে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে ভিসা নিষেধাজ্ঞা এইসব প্রয়োগে অনেক সময় তারা 2-3 বছর ধরেও সময় নেয়। অলরেডি আরফিন আক্তার সহ আরো কিছু কর্মকর্তা কয়েক মাস আগে এসে গিয়েছেন। এখন তারই ফলো আপ হিসাবে রোনাল্ডো আসতেছেন। এখন এই যে 7 জানুয়ারি একটা একতরফা নির্বাচন হয়ে গেল, বিএনপিকে বন্দি করে রেখে নির্বাচন হলো, তো তার বিরুদ্ধে রোনাল্ডো কি পদক্ষেপ নেয়, আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা, এগুলো বোঝার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমেরিকা মনে করতেছে যে নির্বাচনটা তো হয়েই গিয়েছে, এখন আপাতত আমরা আসলে সম্পর্ক উন্নয়নে জোরদার করি। নির্বাচন হওয়ার পরে কিন্তু আমেরিকা স্টেটমেন্ট দিয়েছিল যে এই নির্বাচনের তীব্র নিন্দা জানাই, এখানে খুবই অন্যায় হয়েছে এবং এই নির্বাচন জালিয়াতি হয়েছে, এবং সর্বশেষ মানবাধিকার রিপোর্টেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু নাই যে বাদ দিয়েছে, একদম মানবাধিকার পরিস্থিতি কি ভয়াবহ তার উল্লেখ করেছে। তো এইসব বিষয়গুলো ঠিক আছে। এখন আমরা তো চাই অ্যাকশন, যে হ্যাঁ, অনেক বিবৃতি হয়েছে, অনেক নিন্দা হয়েছে, আমরা অ্যাকশন চাই, কিন্তু আমরা তার কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতেছি না। তারপর স্বাগত জানাই, আমরা দেখি রোনাল্ডো আসতেছেন, তিনি কি পদক্ষেপ নেয়। এবং এই যে ডেভিড মিলকে নতুন করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং পিটার হাস খুব শীঘ্রই তিনি চলে যাবেন, তার স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল আগেও বাংলাদেশে কাজ করেছেন, তিনি এখন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ স্টাফ, তো তার একটা অভিজ্ঞতা বাংলাদেশকে নিয়ে আছে, বাংলাদেশ সম্বন্ধে তিনি জানেন। কিন্তু আওয়ামী লীগ এখনো না বললেও এটা
বিজয় দেখানোর চেষ্টা করবে যে দেখো পিটার হাসকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আসলে বাস্তবে তা না। আমেরিকার রাষ্ট্রদূতরা নির্দিষ্ট সময় পর পর বদলি হয়, একজনের মেয়াদ থাকে 3 বছর, এবং 3 বছর আগেও কিন্তু অনেকে বদলি হন, এরকম ব্যাপার আছে। সুতরাং এইটা একটা স্বাভাবিক বদলি হিসাবেই দেখবো। এবং আপনার পিটার হাস যা করেছেন তা তিনি কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পরামর্শই করেছেন, এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পরামর্শ ছাড়া কিন্তু পিটার হাস কোনো কিছু তার পক্ষে করা সম্ভব ছিল না। আপনারা দেখেছেন যে 28 অক্টোবরের পরে পিটার হাস চুপ হয়ে গিয়েছেন, কারণ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চেয়েছিল তিনি চুপ হয়ে যান, তাই তিনি চুপ হয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, একটা লোকের নিজের এক্সপ্রেশন বা কাজের ধরন প্রত্যেকটা লোকের আলাদা। এখন পিটার হাস যেভাবে করেছেন হয়তো অন্য রাষ্ট্রদূতরা এভাবে করতেন না। আবার এই যে মায়ের ডাক নামে একটা অনুষ্ঠানে পিটার হাসের যাওয়া, এটা তো তার ব্যক্তিগত, অন্যান্য রাষ্ট্রদূতরা হয়তো যেতেন না, তিনি গিয়েছেন। তিনি তার হৃদয় থেকে ফিল করেছেন যে না, এই লোকগুলোর পাশে দাঁড়ানো উচিত, এটা তিনি করেছেন। পরে তিনি অনেক সমালোচনা সহ্য করেছেন, অনেক বদনাম সহ্য করেছেন, তারপরে তিনি চেষ্টা করেছেন 28 অক্টোবর জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে দেখা করে তাকে উৎসাহ দিয়েছেন, বিএনপির সঙ্গে যোগাযোগ ছিল। আসলে তিনি চেয়েছেন যে বাংলাদেশে একটা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, কিন্তু তিনি তো একটা রাষ্ট্রদূত মাত্র, আর এর বেশি আর কি বা করার আছে। এখন তার বিদায়ের সময় হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ জানাই পিটার হাস, বাংলার মানুষ আপনাকে মনে রাখবে, এবং আপনি অবশ্যই আমাদের ধন্যবাদ গ্রহণ করবেন। এবং দর্শক, পরিশেষে কথা বলি যে আমেরিকা কি পদক্ষেপ নেয়, চীন কি পদক্ষেপ নেয়, ভারত কি পদক্ষেপ নেয়, এগুলোর দিকে না তাকিয়ে আসলে এখন আমাদের নিজেদের পায়ে দাঁড়ানো শিখতে হবে। ঘটনাগুলো অনেক দূর গড়িয়েছে, অনেক শিক্ষা আমরা পেয়েছি, অনেক আশা করেছি, আমিও আশা করেছি, আপনারাও করেছেন, অনেক আশা দেখিয়েছি, কিন্তু পরবর্তী দেখা গেল যে কিছুতেই কিছু হলো না। সুতরাং মুক্তিগামী জনগণের যে শক্তি, এই শক্তিকে নিয়েই গণ আন্দোলন করে হাসিনাকে সরাতে হবে। এখনই একটা ভালো সুযোগ আছে, কারণ হাসিনা অর্থনৈতিক সংকটে পড়ছে। এই অবস্থায় যদি বিএনপি গণ আন্দোলন করতে পারে, তাহলে আমরা এই ভারতীয় যেই তল্পিবাহক হাসিনা, সেই হাসিনা সরকারকে উৎখাত করে একটি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এবং সেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার সে সিদ্ধান্ত নিবে যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিরকম হবে, চীনের সম্পর্ক কিরকম হবে, আমেরিকার সম্পর্ক কিরকম হবে। ধন্যবাদ। Audio Jungle.